বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আগামীকাল। মহাসড়ক বন্ধ না করে মাঠে অবস্থান করার আহ্বান পুলিশের, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা। ক্ষমতায় এলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বিএনপি। সব খাতে সংস্কারে আলোচনার মাধ্যমে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান। মানহানি মামলায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী উর্মির বিচার শুরু। আবু সাইদ সহ গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে সংরক্ষিত সব কর্মকর্তার লকার ফ্রিজ। বিপুল অবৈধ অর্থ সম্পদ থাকতে পারে সন্দেহ দুর্নীতি দমন কমিশনের। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ 11 বছরের শিশু সুবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার আকুতি, তদন্তে নেমেছে পুলিশ। এবার ভারতের 205 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। সবার নাগরিকত্ব নিশ্চিত করে মোদি সরকার প্রক্রিয়ায় যুক্ত, খবর গণমাধ্যমে। এবং বিপিএল এ বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহে স্পিনার আরাফাত সানি। দিতে হবে পরীক্ষা, আগামীকাল কোয়ালিফায়ার খেলতে বাধা নেই। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে সমবেত 22 জেলার মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়। খিত্তায় খিত্তায় চলছে ইবাদত বন্দেগী, দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজগারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। ইজতেমার এই ধাপে আরও একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। আগামীকাল আখেরি মোনাজাত। মহাসড়ক বন্ধ না করে সবাইকে মাঠে অবস্থান করার আহ্বান জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও ড্রোন ব্যবহারেও থাকছে নিষেধাজ্ঞা। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। আপনাদের মাধ্যমে আমি জনগণকে, মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না। গত পরশুদিন আমরা ড্রোনের যে ঘটনাটি ঘটেছিল তার জন্য ড্রোনের ব্যবস্থা, আমরা ড্রোন এখানে ওরা হলে সিটিএসবির পারমিশন লাগবে, মানে কমিশনার পারমিশন ছাড়া ড্রোন ওড়াতে পারবে না। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে যাচ্ছি নাজমুল হুদার কাছে। নাজমুল, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং এই পর্বের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু যে হেদায়েতের বয়ান চলছে এবং হেদায়েতের বয়ান খুব মনোযোগ সহকারে যারা ধর্মপ্রাণ মুসলমান এই বিশ্ব ইজতেমায় এসেছেন তারা কিন্তু এখন হেদায়েতের বয়ান শুনছেন। এখান থেকে এই বয়ান হওয়ার পরে কিন্তু যে আসরের নামাজ হবে, আসরের নামাজের পরে কিন্তু গণ বিয়ে হবে। সেই গণ বিয়ের আগ পর্যন্ত কিন্তু এখন বয়ান চলছে এবং যে দিনের যে কার্যক্রম কিভাবে চলতে হবে সেই কারণেই কিন্তু আসলে এই বয়ান হচ্ছে। এবং যেহেতু বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু এখন চলছে এবং 22টি জেলা ঢাকা সহ 22টি জেলার অংশের মুসল্লিরা কিন্তু অংশ নিয়েছে এবং আগামী 5ই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে তাবলীগ জামাতের মূলধারার যে শুরাই নিজামের অধীনে যে 2 পর্বের বিশ্ব ইজতেমা। সেই ইজতেমার আমরা যদি এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে, যে আপনারা এখানে এসেছেন, বিভিন্ন আমলের কথা শুনছেন, এখান থেকে আপনারা বিভিন্ন জেলায় আপনারা দিনের দাওয়াত দিবেন, কিভাবে করবেন? আসলে এখানে উলামায়ে কেরামের অধীনে যে ইজতেমা হচ্ছে, এখানে হাজার হাজার মানুষ
এই বয়ান শুনে মানুষ আল্লাহর পথে চলার সঠিক দিশা পাচ্ছে। এরই মাধ্যমে এখান থেকে হাজার হাজার জামাত তৈরি হবে এবং আমরা বাংলার দিক দিগন্তে আমরা কোরআন হাদিসের দাওয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে পথ এবং পন্থা ছিল সেই পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ মানুষের দ্বারে দ্বারে আমরা আল্লাহর দ্বীনের প্রচার করে যাব ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন যে এখান থেকে শিক্ষা নিয়ে আপনার দিনের দাওয়াত তারা দিবেন এবং সেই দাওয়াতে কিন্তু তারা অংশ নেবেন এবং এই রকম কিন্তু যে এখন পর্যন্ত যে দিনের দাওয়াতের কথা বলছিল তারা কিন্তু যে এই বিশ্ব ইজতেমায় আসার পরে যে এখন পর্যন্ত যে এর আগে আপনারা জানেন যে এই বিদেশি খিত্তায় সহ 1261টি মধ্যে 3 চিল্লা 90 দিন এবং 1 চিল্লা 1110টি এবং 10 থেকে 15 দিনের জন্য কিন্তু 79টি লোক টিম করে বের হয়েছে এবং তারা আসলে বলছে যে এই চিল্লায় তারা এখান থেকে এভাবেই আসলে দিনের দাওয়াত দিতে চায় এবং এভাবেই ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দিনের দাওয়াত দিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করবে দিনে দাওয়াত আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহকে রাজি খুশি করার জন্যই তারা এখান থেকে বের হবে। এই ছিল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে আর এক প্রান্তে রয়েছে আমার আর এক সহকর্মী, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে একই খবর জানতে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আজ কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ আগামীকাল বেলা 12টার মধ্যেই কিন্তু আখিরি যে মোনাজাত সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি, গাজীপুর যে জিএমপির কমিশনার রয়েছে তিনি জানিয়েছেন যে মোনাজাত হওয়ার সময় অর্থাৎ আগামীকাল সকাল থেকে কিন্তু যানবাহন স্বাভাবিক থাকবে এবং মোনাজাত হওয়ার পর্যন্ত কিন্তু যানবাহন স্বাভাবিক থাকবে এবং যে ইস্তামার মধ্যে ড্রোন উড়ানো কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে, তবে প্রয়োজনে তা অনুমতি নিয়ে কিন্তু ড্রোন উড়ানো যাবে এমনটিও জানিয়েছে। তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছেন যে সাধারণ যে মুসল্লি রয়েছে তাদের নিরাপত্তা দিতে সকল ধরনের ব্যবস্থা কিন্তু গাজীপুর মেট্রোপলিটন করেছে এবং আমি রয়েছি এখন খিত্তার ভেতরে যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমার খিত্তার ভেতরে রয়েছে। আমি যদি একটু দেখাই যে ফজরের নামাজের পর কিন্তু আমবয়ান শুরু হয়েছিল, এরপর কিন্তু আমবয়ানের পর তালিম হয়েছে, তালিমের পর এখন কিন্তু তারা নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে যেটা জানতে পেরেছি যে তালিম শেষ হয়েছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে এবার যে কিন্তু এই দ্বিতীয় দিনেই কিন্তু যে যৌতুকবিহীন যে বিয়ে, সেই বিয়েটি কিন্তু আসরের পরে কিন্তু চলবে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীর। জাহাঙ্গীর এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারকে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশনামা তুলে ধরেছে। প্রস্তাবনায় রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ করা, এছাড়া স্বাস্থ্য কার্ড প্রবর্তন সহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশও করেছে বিএনপি। সব স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীত করার প্রস্তাবও দিয়েছে দলটি। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না, মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হচ্ছে তার জবাব দিতে হবে সরকারকে। বলেন, ক্ষমতাকে ব্যবহার করে কোনো দল গঠিত হলে সেই দলে যোগ দেবে না জনগণ। দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে অতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। কত বড় লজ্জার ঘটনা, এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করতে পেরেছে। সরকারের কর্মকর্তা, তাদের প্রেস উইং, তারা বলেছেন এর ফলে যদি কেউ এটা করে, লিফলেট বিতরণ করার ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছেন গত 6 মাস? বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার বিচার শুরু হলো। মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি শেষে মানহানি মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল, এবং এই বাদী এই আন্দোলনের অংশ। তিনি 11 দিন কারা ভোগ করেছেন এবং সরকার পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুতরাং এখানে আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এজ এ হোল এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। উনি পার্সোনালি এসে মামলাটা করলো, ওনার তো এখানে মামলা করার যে লুকাস স্ট্যান্ডিং সেটা ওনার নাই। আর আমরা এটা বিজ্ঞ আদালতের নজরে এনেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এটাই চার্জ ফ্রেম করেছে। আমরা বিজ্ঞ আদালতের এই আদেশে সংক্ষুব্ধ। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে লকারে কোনো সম্পদ রাখতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি কোনো সম্পদ বের করতেও দেওয়া হচ্ছে না। ওইসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুদক। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে, সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠায় দুদক। জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে 6 থেকে 7% আসবে, আর এতে নিত্যপণ্যের দাম কমে আসবে, এমনটাই বলছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, রমজান মাসে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে অতি প্রয়োজনীয় পণ্য আমদানিতে জোর দিচ্ছে সরকার। চাল, ডাল, সার, এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে, ফলে রোজায় জিনিসপত্রের দাম সহনীয় থাকবে। আরও বলেন, ফল আমদানিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 বাইশে যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেবো না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন। সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। সামান্য অর্থ সহায়তায় দারিদ্র্য বিমোচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। মঙ্গলবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তিনি।
ভিত্তিক না করে তাদের ক্ষমতায়নের জায়গায়, অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গায় নিয়ে আসা। রাষ্ট্রের যদি এই সক্ষমতা থাকে হাজার হাজার কোটি টাকা অপচয় করার এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়ার, সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে। শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থার ভেতরে কাজে লাগায়। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ 11 বছরের শিশু আরাবী ইসলাম সুবা। গত রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয় মেয়েটি। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে চলছে তদন্ত। রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার নিউজ 24 এর হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে 11 বছর বয়সী আরাবী ইসলাম সুবাকে। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়াও আরেকজন ছিলেন, তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। এরপর থেকে নিখোঁজ হন সুবা। সুবার সন্ধানে মোহাম্মদপুরে কে এই সুবা আর হারালোই বা কিভাবে? জানা যায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি চলছে। সেজন্য সম্প্রতি পরিবার নিয়ে বরিশাল থেকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা। ওদের দুজনের সঙ্গে আমার বাইক না পিছনে টোকিও স্কয়ারের ভিতরে, তখন দেখছি যে দুটো ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে, ওরা পাশ দিয়ে হাইটে একবার যাওয়া তুলছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আমার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। রোববার সন্ধ্যা 6টায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। শিশুটি বরিশালের একটি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, আমি কিভাবে বলবো, কোনো চাঁদাও দাবি করে নাই। সুবার সন্ধান চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ ও আরো কিছু বিষয় ধরে তদন্ত চলছে। লোকেশনও তার ফাইন্ড আউট করে আমরা অভিযান পরিচালনা করেছি, কিন্তু এখনো আমরা সেরকম ট্রেস পাইনি এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিশুটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই, যেখানে মেয়েকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন বাবা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজ। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। বিপুল সম্ভাবনার পরও প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠছে না দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প। প্রায় সব সূচকেই পিছিয়ে আছে এই খাত। এমন বাস্তবতায় নতুন ভ্যাট আরোপের কারণে এই খাতের গতি আরও কমে যাওয়ার শঙ্কায় রয়েছে উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সক্ষমতার সীমাবদ্ধতা, রপ্তানি প্রতিবন্ধকতা এবং আর্থিক খাতের সঙ্গে উদ্যোক্তাদের দুর্বল সম্পর্ক, এগুলো এসএমইর বিকাশের সবচেয়ে বড় বাধা। এক অর্থনীতিবিদ বলছেন, এই খাতে ভ্যাট আরোপ হলে তা নিয়ে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে। ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে দেশের প্রায় 2.5 কোটি মানুষের। বলা হয় অর্থনীতির চালিকা শক্তি এসএমই শিল্প। তবে প্রত্যাশা অনুপাতে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এখনো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর অর্থনৈতিক সুমারির তথ্য বলছে, দেশে প্রায় 79 লাখ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে। তবে বৈশ্বিকভাবে ব্যবসা বাণিজ্যের 90%ই এসএমইর দখলে থাকলেও নানা মানদণ্ডে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর জিডিপিতে যেখানে এসএমই খাতের অবদান 40 থেকে 60%, সেখানে বাংলাদেশের 30%-এর কম।
অথচ বড় বড় শিল্প খাতকে বাঁচিয়ে রাখা এবং দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে এ খাতের বিকল্প নেই। উদ্যোক্তাদের অভিযোগ, শর্তের বেড়াজালে এসএমইদের বড় একটি অংশই ব্যাংক ঋণ পান না, ফলে অনেকেই ছড়িয়ে পড়েন অর্থাভাবে। আমার ফ্যামিলির জামিনদার হলে হচ্ছে না, বাহিরের আরো 2 জন লাগছে, তো অনেক সময় কেউ তো কারো জামিনদার হতে চায় না। এসএমইর সংজ্ঞার কারণে ব্যাংকগুলা যে জায়গাতে কনজারভেটিভ, তারা যেখানে 1 কোটি বা 5 কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী, সেখানে তারা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহী না। এসএমই খাতের উন্নয়নে রপ্তানির সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। কাঁচামাল আনার ক্ষেত্রেও যে ভ্যাটের যে যন্ত্রণাগুলো আছে, পলিসিতে আছে যে সেই ধরনের কাঁচামালগুলা ইম্পোর্ট করলে গভর্নমেন্ট সেটা আবার এক্সপোর্ট করার ক্ষেত্রে কর রেয়াত বা সুবিধা দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। জাপানের কথা বলেন, জার্মানির কথা বলেন, আর পৃথিবীর যেই লার্জেস্ট কান্ট্রিগুলোর কথা বলেন যারা অর্থনৈতিকভাবে সফল, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাই হচ্ছে এসএমই। সরকারের যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকে এবং ওই পরিকল্পনার পথ পরিক্রমা যদি স্মুথ না হয়, তাহলে আলটিমেটলি ওইটা তো জিডিপির যে টার্গেট থাকে কখনোই কভার করতে পারে না। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তারা যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করে, তারা যে সমস্ত র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে নিয়ে আসে তাদের পণ্য উৎপাদনের জন্য, সেগুলোর যাতে একটা পলিসি সাপোর্ট দেওয়া হয়। এসএমইর বিকাশ ত্বরান্বিত হলে বাড়বে নতুন কর্মসংস্থান, পাশাপাশি রপ্তানিতেও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। আমদানি মূল্য কমানোর দাবিতে এই পদক্ষেপ নিয়েছেন তারা। পচনশীল পণ্য ছাড়া গত 4 দিন ধরে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বুড়িমারি স্থলবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। এদিকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে বন্দরে ভিড় করছে পণ্যবাহী ট্রাক। ওরা যখন মাল দিবে না, তাহলে আমরা তোমাদেরও মাল নিব না। এই কারণে আজকে রবিবার থেকে পোর্টার বন্ধ হয়ে বসে আছে। এখানে বাংলাদেশের সিনেমা মাল ঢুকাচ্ছে না, দাম বেশি, পোষায় না। ভারতের যে পাথর না নেই, আমাদের টাকা লাগবে, আমাদের কোনো কাজ কাম নাই। আমরা কোম্পানির কথা বলতেছি, কোম্পানির থেকে কথা শুনতেছি, কিভাবে কি করা যায় সিদ্ধান্ত নিয়ে তারপর গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ঘন কুয়াশা আর নানা প্রতিবন্ধকতায় রংপুর মহাসড়কে প্রতিনিয়ত হচ্ছে সড়ক দুর্ঘটনা। সমস্যার সমাধান করতে না পারলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়, এমন আশঙ্কা প্রশাসন ও বিশেষজ্ঞদের। পরিবহন সংশ্লিষ্ট সহ যাত্রীদের সতর্ক থাকার আহ্বান তাদের। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি ঘন কুয়াশায় রংপুর ঢাকা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে নৈশ কোচ সহ 7টি পরিবহন। এতে আহত হন 15 জন। পুলিশ জানায়, সড়ক বিভাজনে পরপর ধাক্কা খায় রংপুরগামী 4টি নৈশ কোচ, 2টি পিকআপ ও একটি কাভার্ড ভ্যান। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে গত 1 সপ্তাহে রংপুর মহাসড়কে এমন দুর্ঘটনা ঘটেছে অন্তত 10টি। এতে নিহত হয় 5 জন, আহত হয় 40-এর উপর। স্থানীয়রা জানান, এগুলোর প্রতিটি হয় ভোর থেকে সকাল 10টার মধ্যে। আবার যান চলাচলের নিয়ম নীতি মানছে না পরিবহনগুলো। দেদারসে চলছে 3 চাকার যান, ফলে গতির হেরফেরে হচ্ছে দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালক, ড্রাইভার যারা আছে তাদের কারণে মূলত এই বিষয়টা হচ্ছে। প্রেসেঞ্জার সমস্যা, ভারী কুয়াশা, আর তারপর রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, কঠিন কুয়াশা, কিছু দেখা যায় না। আমরা খুব কষ্ট করে পার হয়ে আসছি। বিশেষজ্ঞদের মতে, মহাসড়কে 3 চাকার যান এবং স্বল্প গতির পরিবহনের অবাধ বিচরণে দুর্ঘটনা হয় সারা বছর। কুয়াশা একটা প্রাকৃতিক কারণ। এই প্রাকৃতিক কারণের সাথে যদি এই সাইনগুলো ঠিকমতো দেওয়া হয়, তাহলে ড্রাইভাররা কিন্তু সবকিছু বুঝতে পারে।
শুধু জানুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী গত বছরের তুলনায় এবছর সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, যদিও যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা সতর্ক নয় বলে জানায় ফায়ার সার্ভিস। যে বেপরোয়া গতিতে তারা গাড়ি চালানোর একটা প্রবণতা থাকে অনেক সময়, আর হচ্ছে প্রচুর কুয়াশায় আচ্ছন্ন থাকে, যার কারণে সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে আর কি। এদিকে সড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্টেশনে যাত্রী এবং ড্রাইভারদেরকে সচেতন করা হচ্ছে, তাদের মধ্যে লিফলেট বিলি করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গত বছর রংপুর বিভাগের 8 জেলায় 1176টি সড়ক দুর্ঘটনা হয়েছে, যা গড়ে মাসে প্রায় 11টি করে। অথচ এবছর জানুয়ারিতেই এখন পর্যন্ত দুর্ঘটনা হয়েছে 15টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবার আন্তর্জাতিক সংবাদ। কুকি যুগে নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবার আন্তর্জাতিক সংবাদ। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 205 জনকে পাঠিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রত্যেকে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি, আর এতে ভারত সরকারের যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে বাণিজ্য যুদ্ধ এড়াতে সম্পর্ক জোরদারে আগামী সপ্তাহে ট্রাম্পের সাথে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারই অংশ হিসেবে দেশটি থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন শুরু করল ওয়াশিংটন। সোমবার একটি সামরিক বিমান 2 শতাধিক ভারতীয় অভিবাসীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। দেশটির গণমাধ্যমে তথ্য বলছে প্রত্যেকের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে, আর এতে স্পষ্ট যে বিষয়টির সাথে যুক্ত রয়েছে নয়াদিল্লি। এর আগে মোদির সাথে ফোন আলাপে ট্রাম্প জানিয়েছিলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদি শেষ পর্যন্ত যা সঠিক তাই করবেন। ভারত এবং যুক্তরাষ্ট্র 18,000 ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশটি দক্ষ কর্মীর H-1Bর ভিসাধারীর বেশিরভাগই ভারতীয়। এরই মধ্যে অবৈধ 18,000 অভিবাসীকে ফেরত দিতে সম্মত হয়েছে ভারত। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। অবৈধ অভিবাসী এবং শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তার তালিকাতে রয়েছে ভারত। এর মধ্যে মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রগুলো বলছে এই বৈঠক দিল্লির জন্য বিশেষ গুরুত্ব রয়েছে, যেখানে পরিস্থিতি সামাল দিতে জোর চেষ্টা চালাবেন নরেন্দ্র মোদি। মাসুদ রানা, নিউজ 24। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। প্রতিশোধমূলক আরও ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছে বেইজিং। মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেও চীনের ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে অটল ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে তারাও। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার উপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো, আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেন্টালিনের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দেন তিনি।
তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় মার্কিন পণ্যের উপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে বেইজিং। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। মার্কিন সংস্থা গুগলের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে বেইজিং। এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আরো একটি বিরতি নিয়ে খেলার খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে জানিয়ে দিব খেলার খবর। বিপিএলে বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহে পড়েছেন চিটাগং কিংসের স্পিনার আরাফাত সানি। 7 দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। তবে আগামীকাল খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারে খেলতে বাধা নেই তার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 1 তারিখ ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল চিটাগং। 4 ওভার বোলিং করে একটি উইকেটও নিয়েছিলেন আরাফাত। ম্যাচ জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তার দল। তবে সেই ম্যাচে মাঠে থাকা আম্পায়াররা সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। 2015 সালেও সন্দেহের চোখে পড়েছিলেন সানি। সেবারে পরীক্ষার মাধ্যমে উতরে গিয়েছিলেন। এদিকে এবারের বিপিএলে অ্যাকশন সংক্রান্ত পরীক্ষা দিয়ে বৈধতা পেয়েছেন আলী সাল ইসলাম। টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল। তাদের সঙ্গী হতে মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দুই দলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ বুধবার সন্ধ্যা 6:30টায়। 9 বছর পর ফাইনালের হাতছানি চিটাগংয়ের সামনে। আর 3 আসর পর চূড়ান্ত মঞ্চে উঠতে মরিয়া খুলনা। বিপিএল মাঠে গড়াচ্ছে একাদশ আসর। রংপুর, রাজশাহী, বরিশাল একবারে চ্যাম্পিয়ন। ঢাকা, কুমিল্লা একাধিক আসরে শিরোপা জিতলেও এখনও চ্যাম্পিয়নের মুকুট পরা হয়নি চিটাগং খুলনার। সেই আক্ষেপ ঘোচাতে দল দুটি দূরে রয়েছে মাত্র 2 ধাপ। চলমান বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে 9 উইকেটের বিশাল ব্যবধানে হেরে ফাইনালের টিকিটের জন্য উপেক্ষিত থাকতে হয়েছে চিটাগং কিংসকে। তবে শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ হারায়নি তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মেহেদী মিরাজের দলকে হারাতে পারলেই মিলবে দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট। সবশেষ 2013 সালে বন্দরনগরীর দলটা খেলেছিল শিরোপার মঞ্চে। এরপর চলে গেছে 8 বছর। এবার চিটাগং কিংস নামে ফিরেই বাজিমাত করেছে তারা। রয়েছে প্রথম শিরোপা থেকে 2 ধাপ দূরে। অন্যদিকে মেহেদী মিরাজের নেতৃত্বে উঠছে খুলনা টাইগার্স। প্রথম এলিমিনেটরে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সকে ব্যাটিং বিপর্যয়ে ফেলে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগংকে হারাতে পারলেই 3 আসর পর মিলবে ফাইনালের টিকিট। চিটাগং দেশিদের প্রতি আস্থা রেখেছে অধিনায়ক মিথুন, শামীম, পারভেজদের উপর। আর আগে থেকেই বিদেশি ক্লার্ক, হায়দার আলীদের উপর ভরসা থাকায় নতুন করে আর ফরেন রিক্রুট করছে না তারা। অন্যদিকে খুলনার শক্তি বাড়াতে প্রথম এলিমিনেটরে 2 ক্যারিবীয় ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সিমরান হেটমায়ার ও অলরাউন্ডার হোল্ডারকে ডেরায় এনেছে তারা। মিশন একটাই, বিপিএল এর শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে হবে। জিহাদ আল হাসান, নিউজ 24। নিউজ 24 সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।